এদিকে ইতিহাস ঘটাতে চলেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে মাত্র 2টা পথ খোলা। শেখ হাসিনার এক নির্দেশে পালাচ্ছে নেতাকর্মীরা। শেখের বেটি আইতাছে রে, আইতাছে, জলদি পালা। কি বিএনপি ভয় পাচ্ছ? জামাত ভয় পাচ্ছ? এনসিপি ভয় পাচ্ছ? দেশের সামনে এখন মূলত পথ বাকি আছে 2টা। জনাব তারেক রহমান দ্রুত সিদ্ধান্ত নিন, নয়তোবা আপনার দলের অধিকাংশ নেতাকর্মী হার্ট অ্যাটাক করে আপনার পিতামাতার কাছে চলে যেতে পারে। ডিসেম্বরেই দেশে ফিরছি, ক্ষমতা থাকলে ঠেকাও। রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার 1 ঘন্টার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কাঁপছে ঢাকা ও তারেক জামাত সরকার। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এয়ারপোর্টে আসার জন্য স্বয়ং নেত্রী নিজে ঘোষণা দিবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক এক মহা প্রত্যাবর্তন হবে, সেই সাথে এক মহা প্রলয় ঘটবে। আওয়ামী লীগ শুধু ফিরছে না, আওয়ামী লীগ ব্যাপকভাবে ফিরছে। এছাড়া জাতিসংঘ থেকে একই নির্দেশনা গেছে এবং পৃথিবীর অনেক দেশ এখন জননেত্রী শেখ হাসিনার ফিরে আসা, সসম্মানে ফিরে আসা, প্রধানমন্ত্রীর পদমর্যাদায় ফিরে আসা, এই বিষয়গুলোকে সাপোর্ট করছেন। যে কোনো ছোট বড় একটা আন্দোলন দেখবেন হঠাৎ করে সরকার পেরে গেছে, তো যে কারণে আমার কাছে মনে হচ্ছে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে শেখ হাসিনা যে ম্যাডাম দেশে আসেন, কোনো সমস্যা নেই, আপনি কি করবেন, অ্যারেস্ট করবে তো করতে দেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি এবার সত্যি সত্যি ইতিহাস ঘটাতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? প্রিয় দর্শক, ইতিমধ্যেই কিন্তু তিনি ঘোষণা দিয়ে ফেলেছিলেন যে তিনি বছরের মধ্যেই দেশে ফিরবেন। দর্শক, এরই মধ্যে তিনি আরো একটা বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন এবং এই প্রথম টেলিফোন সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারেই তিনি আবারও এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাতে তিনি বলেছেন তাকে হত্যা করা হলেও তিনি এই ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে প্রবেশ করবেন। দর্শক মণ্ডলী, তার এই মন্তব্যকে নিয়ে বিরোধী দলীয় কিছু নেতাকর্মীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। এর মধ্যে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন শেখ হাসিনার দেশে প্রবেশ করার যেই ঘোষণাটি এটা শুধুমাত্র প্রোপাগান্ডা। দর্শক, আপনি এই মন্তব্যকে কিভাবে দেখছেন? অর্থাৎ আপনিও কি মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণাটি দিয়েছেন সেটি আসলে প্রোপাগান্ডা বা গুজব ছড়িয়েছেন, তিনি আদতে দেশে ফিরবেন না ডিসেম্বরের মধ্যে? দর্শক মণ্ডলী, এ বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। অর্থাৎ আপনি নাহিদ ইসলামকে সমর্থন করছেন কিনা সেটিও জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখের বেটি আইতাছে রে, আইতাছে, জলদি পালা। আওয়ামী লীগের উপর চলমান দমন নিপীড়ন ঠেকাতে এবং বর্তমান সরকারের আইনি প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আগামী ডিসেম্বরে সশরীরে ডু অর ডাই মিশনে বাংলাদেশে ফিরছেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। তিনি ঘোষণা দিয়েছেন হত্যা করলেও তিনি ফিরবেন, পারলে ঠেকাও। জামাত, বিএনপি, এনসিপি, মৌলবাদী যত শক্তি আছে বাংলাদেশে, পারলে ঠেকাও। রাখ ঢাক বাদ দিয়ে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেখেন, সবার কথা বলবো না, বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়াতে একটা ছেলে তার গলা শুকিয়ে গেছে, আওয়াজ বের হচ্ছে না। দেখেন ভিডিও। মূলত এটা একটা প্রোপাগান্ডার অংশ। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে এবং আমরা মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। এতদিন এরা বলেছে না শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, ফাঁসির কার্যকর করা হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, অথচ এখন বলছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রোপাগান্ডা। আচ্ছা, এরা কি মানুষের পেট থেকে জন্ম নিয়েছে নাকি পেট থেকে জন্ম নিয়েছে? কোনটা? কি বিএনপি ভয় পাচ্ছ? জামাত ভয় পাচ্ছ? এনসিপি ভয় পাচ্ছ? এতদিন বললা কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে। এখন যেহেতু উনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন, তাহলে ওনার পাসপোর্ট দেওয়া হোক। কি বিএনপি পাসপোর্ট দিবা না? আপনারা যারা রাজনীতি বুঝেন তারা ভালো করে জানেন বঙ্গবন্ধু কন্যা যা বলেন সেটা তিনি করেই ছাড়েন। অনেকেই ভাবছেন বিএনপির ঈদের পর আন্দোলনের মতো এইটাও একটা ফাঁকা আওয়াজ, অনেকেই ইতিমধ্যে বলেছে, কিন্তু তারা যে ভুল ভাবছেন এটা এখন আপনারা বুঝতে পারছেন না। খেলা ভাই এবার অন্য লেভেলে চলে গেছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের পর রাজনৈতিক প্রতিপক্ষের সামনে আসলে কি পথ খোলা আছে? অর্থাৎ প্রতিপক্ষ বলতে পাকি দালাল জামায়াত এবং বিএনপিকে বোঝানো হয়েছে এবং মৌলবাদী শক্তি যারা বাংলাদেশে আছে তাদেরকে বোঝানো হয়েছে তাদের সামনে কি পথ খোলা আছে। হিসাব মেলানোর পর মনে হচ্ছে মাত্র পথ 3টা থাকবে, অর্থাৎ 3টা পথ খোলা আছে এবং এই 3 পথের শেষ মাথায় অপেক্ষা করছে একটা ভয়াবহ ভয়ঙ্কর ভবিষ্যৎ। অপশন নাম্বার 1, তাকে বন্দি অবস্থায় কিংবা জেলে
কোনো ক্ষতি করা কিংবা তথাকথিত এই মৃত্যুদণ্ড কার্যকর করা। যদি এই ভুলটা বিএনপি জামাত করে তবে বলে রাখলাম, লিখে রাখেন, বাংলাদেশে গৃহযুদ্ধ 1000% নিশ্চিত। এই যুদ্ধ পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। যারা ভাবছেন যুদ্ধ হলে পার পেয়ে যাবেন, তারা একটু বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান। বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে মিয়ানমার, আর দক্ষিণে বঙ্গোপসাগর, 4 দিক থেকে কিন্তু লকডাউন। এই ভৌগোলিক ফাঁদে কার অবস্থা কেমন হবে তা যদি এখনো মাথায় না ঢুকে, তবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটা কল করেন, জিজ্ঞাসা করেন, জনাব আমারে বাঁচনে কা রাস্তা কিয়া হ্যায়, সিরিয়াসলি বইলা দিবে। 1971 সালের এই ভৌগোলিক কারণেই দুনিয়ার অন্যতম সেরা সুপ্রশিক্ষিত পাকিস্তানি সেনাবাহিনী আমাদের যথাসামান্য ট্রেনিং পাওয়া মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছিল। অপশন নাম্বার 2, সাজানো কোনো রায়ের মাধ্যমে তাকে জেলে আটকে রাখা। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস কি বলে? ইতিহাস বলে রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া জেলের তালা ভাঙতে এদেশে বেশি সময় লাগে না। এটিএম আজাহার সাজাপ্রাপ্ত আসামি আজকে জাতীয় সংসদের সংসদ সদস্য, তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এগুলা ইতিহাস, এগুলা মানতে হবে। এবং শেখ হাসিনার ক্ষেত্রেও খুব দ্রুতই সেই তালা ভেঙে পড়বে। গণজোয়ার আর জনস্রোতে তারেকের জেল ধসে পড়বে। অপশন 3, মহাজোট কিংবা সমঝোতা, অর্থাৎ রিকনসিলিয়েশন। এখন এই 3টা পথের মধ্যে কোন পথটা আসল, মানে যৌক্তিক? আমার মনে হয় আসল পথ 3 নম্বর অপশন, অর্থাৎ সেটা হলো জাতীয় সমঝোতা কিংবা রিকনসিলিয়েশন। বিএনপিকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয় তবে আওয়ামী লীগের সাথে এক টেবিলে বসতে হবে এবং পরিষ্কার শর্তে আসতে হবে। শর্ত নাম্বার 1, জার্মানি যেভাবে নাৎসিদের নিষিদ্ধ করেছিল সেভাবে বাংলাদেশের মাটি থেকে স্বাধীনতা বিরোধী জামাত এবং তাদের ছানাপোনাদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। শর্ত নাম্বার 2, 1972 সালের মূল সংবিধান পুনর্বহাল করে ধর্মভিত্তিক রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। এরপর শুরু হতে হবে এক ঐতিহাসিক হিসাবের খাতা বন্ধ করার প্রক্রিয়া। সমঝোতা হতে হবে বিগত সব রাজনৈতিক অন্যায়ের। শুরুটা করতে হবে 1993 সালের মাগুরা 3 আসনের উপনির্বাচনে বিএনপি যে নির্লজ্জ ভোট কারচুপি দিয়ে বাংলাদেশের ইতিহাস নোংরা করার যাত্রা শুরু করিয়েছিল, এবং সেই ঘটনার ফলে বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে প্রথম বিশ্বাসের ফাটল ধরেছিল। সমঝোতা হতে হবে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী হত্যার। একই সাথে বিএনপির যেসব নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদেরও বিচার করতে হবে। 21 আগস্ট গ্রেনেড হামলার বিচার হতে হবে। এবং 2014, 2018, 2024 নির্বাচন নিয়ে যে বিতর্কগুলো আছে যথাযথ তদন্তের মাধ্যমে এইসবের সমঝোতা করতে হবে। ঠিক একইভাবে 1993 সালের বিএনপির একতরফা নির্বাচন এবং 2006 সালে পাতানো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বসতে হবে। সব হিসাব এক টেবিলে চুকিয়ে ফেলতে হবে। সহজ কথায় দেশের সামনে এখন মূলত পথ বাকি আছে 2টা, হয় গৃহযুদ্ধ নয়তো সমঝোতা। যারা ভাবছেন শেখ হাসিনা দেশে ফিরলে হেন করবেন তেন করবেন, হেন কারেঙ্গা তেন কারেঙ্গা বলে সস্তা ডায়লগ দিচ্ছেন, তারা একটু নিজেদেরকে সামলান। কান খুলে শুনেন, মাথায় সেভ করেন। একটা কথা বলি, ভারত যদি না চায় তবে বাংলাদেশের স্থলপথ, সমুদ্রপথ কিংবা আকাশপথ 3টার একটা দিয়েও কোনো শস্য দানা কিংবা বুলেট বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারবে না। 71-এ পারেনি। তাই যদি কেউ ভেবে থাকেন যুদ্ধের মাধ্যমেই সব ফয়সালা করবেন, তবে শুনে রাখেন তাতেও কোনো সমস্যা নাই। কারণ এদেশের বহু মানুষ, বহু তরুণ এক পায়ে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহ নিয়ে কখন শুরুটা হবে। 1971 সালে সেই অসমাপ্ত যুদ্ধের শেষ টানার জন্য আগ্রহী লোকের সংখ্যা বাংলাদেশে 2026 সালে এসে নেহায়েত কম না। সিদ্ধান্ত এখন বিএনপি এবং জামায়াতের। টেবিলে বসবেন নাকি রণক্ষেত্র অর্থাৎ যুদ্ধ, সিদ্ধান্ত আপনাদের। জনাব তারেক রহমান দ্রুত সিদ্ধান্ত নিন, নয়তোবা আপনার দলের অধিকাংশ নেতাকর্মী হার্ট অ্যাটাক করে আপনার পিতা মাতার কাছে চলে যেতে পারে। সিদ্ধান্ত দ্রুত নিন। শেখের বেটি আইতাছে রে, আইতাছে, জলদি পালা। হুমকি ধামকি না, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। ডিসেম্বরের মধ্যেই দলবল নিয়ে কোর্টে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। ওই দিন ওই দলবলের মধ্যে আমি ওই ক্ষুদ্র মানুষটি থাকবো ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, ঢাকার মধ্যে অবস্থিত মেট্রোপলিটন কোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানবতা বিরোধী অপরাধ কোর্ট মিলে আপনার পরিচালিত সমস্ত খয়েরখা কোর্টগুলোকে একত্রিত করে রাখুন। কারণ ওই দিন জননেত্রী শেখ হাসিনার দলবলের ওই বহর এয়ারপোর্ট থেকে শুরু করে সোহরাওয়ার্দী মাঠ পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। সমস্ত কোর্ট একত্রিত করে রাখুন। কোর্টের মধ্যে কিন্তু এই দলবলের সংখ্যা ভরতে হবে।
এই দলবলের মধ্যে থাকা প্রত্যেকজন জনতার হাতে, প্রত্যেকটি যোদ্ধার হাতে যে লগি বৈঠা থাকবে, সেই লগি বৈঠা রাখার জায়গা প্রস্তুত রাখুন। ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক এক মহা প্রত্যাবর্তন হবে, সেই সাথে এক মহা প্রলয় ঘটবে। কেউ থামাতে পারবে না, কোনো শক্তি নাই সেই মহাপ্রলয় থামানোর। এমন কোন সরকার পয়দা হয় নাই বাংলাদেশের মাটিতে যে এই মহাপ্রলয় বন্ধ করতে পারবে, যে এই মহাপ্রত্যাবর্তন, ঐতিহাসিক প্রত্যাবর্তন ন্যূনতম বিনষ্ট করার ক্ষমতা রাখবে। ওই দিন ঢাকা শহরে আহত হয়ে যাওয়া, মাথা কেটে যাওয়া, হাত পা হারিয়ে যাওয়া, পঙ্গু হয়ে যাওয়া কোনো ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোনো রিক্সা, গাড়ি, ভ্যানগার্ড থাকবে না। ওই দিন ঢাকার মেডিকেল সহ কোনো হাসপাতালে কোনো জরুরি বিভাগের কোনো ডাক্তার থাকবে না ইনশাআল্লাহ। রাস্তা সহ সারা দেশের প্রত্যেকটা গ্রামাঞ্চলে, একেবারে প্রত্যন্ত অঞ্চলের রাস্তায় সহ স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের শুধু হাহাকার থাকবে, পানি দাও, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও, এই কথাই শুধু চারিদিকে ভাসবে। সাধারণ জনগণ, এই দেশকে যারা ধারণ করে, এই দেশকে যারা জন্ম দেওয়ার জন্য যাদের পূর্বপুরুষরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, এই বাংলাদেশটাকে যারা ধারণ করে, তারা সেদিন উল্লাস করবে। উল্লাসের সাথে স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, তারা এদেরকে যারা প্রশ্রয় দিয়েছে, সেদিন হবে শুধু তাদের হাহাকারের গান, তাদের হাহাকারের শব্দ। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার, যে যেখানে যে অবস্থায় আছেন, লগি বৈঠা প্রস্তুত করে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে মানসিকভাবে। সময় কিন্তু বেশি পাওয়া যাবে না। খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এয়ারপোর্টে আসার জন্য স্বয়ং নেত্রী নিজে ঘোষণা দিবেন। যখন যে সময় ঘোষণা দেবেন, সেই সময়ের মধ্যেই অগ্নিশিখার ন্যায়, মহাপ্রলয়ের ন্যায় ছুটে চলতে হবে আপনাদেরকে। মনে রাখবেন, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা ওরা কিন্তু দিনের বেলায় ফেসবুকে এসে ঘুরঘুর করে আসবে না বলে, কিন্তু রাতের আধারে ওরা যখন একত্রিত হয় তখন নিজেদের মধ্যে কম্পন সৃষ্টি হয়। যদি এসে পড়ে তাহলে আমাদের পরিণতি কি হবে? এরই মধ্যে কিন্তু কয় দিকে কয়টা স্টক করে ফেলছে এর কোনো ঠিক নাই, হিসাব নাই। আপনারা নিজেরাই দেখেছেন। তারেক এরই মধ্যে একবার বলে দেশের 75% ওরে মাইনে ওকে সমর্থন দিতেছে ওর কাছে, আবার অন্যদিকে বলতেছে তারেক হাইরা গেলে বাংলাদেশ হাইরা যাবে। সুতরাং ফ্যাসিস্ট তারেক কর্তৃক প্রচারিত এই সংবাদের মাধ্যমে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে ওর ভিত লড়াচড়া শুরু হয়ে গেছে। মাথায় রাখবেন, আন্তর্জাতিক শীর্ষ পত্রিকা রয়টার্স সহ দেশের আন্তর্জাতিক মানের 92টি পত্রিকায় একযোগে নেত্রীর সাক্ষাৎকার প্রকাশ করতেছেন। আজকে বিশ্ব শক্তিশালী সকল পত্রিকা সহ বিশ্বের গণমাধ্যমে সহ এখন প্রধান শিরোনামী হচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা। সুতরাং সেইভাবেই আপনাদের স্ব জায়গা থেকে প্রস্তুত থাকতে হবে। যে স্বাধীনতা বিরোধী, যে রাজাকারের বাচ্চা, যে জুলাই জঙ্গিকে একবার ধরবে রনেজার দ্বিতীয়বার ধরতে হয় না। এখন থেকে রাজনৈতিক ওই কর্মসূচি হবে ক্লোজ চ্যাপ্টার রাজনৈতিক কর্মসূচি। আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচি যেই বাধা দিতে আসবে তার এই নিঃশ্বাস ওইখানে অফ হয়ে যাবে। আমরা আর দ্বিতীয়বার কোন রাজাকারের বাচ্চা জুলাই জঙ্গিদের সুযোগ দেব না যে নিঃশ্বাস নিয়ে বাইরে থেকে বিদেশে গিয়েও দেশ নিয়ে ষড়যন্ত্র করবে। ক্ষমতার আগে হাত পা ধরা, ক্ষমতার পরে পুরোপুরি চোখ পল্টি। সুতরাং এবার ওরেও দেশের জনগণ এমন ভাবে পল্টি মাইরা দিবে যাতে যেমন আর কোনোদিন সেই সুযোগ না হয় যে বাংলাদেশ নিয়ে ন্যূনতম ষড়যন্ত্র করার সেই সুযোগ, সেই সময়, সেই নিঃশ্বাস, সেই রকমের ব্রেন ওর দেহের মধ্যে যাতে না থাকে, সেই ব্যবস্থা দেশের জনগণকে সাথে নিয়ে করতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকুন, নেত্রী বহর আসছে। প্রিয় দর্শক, আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে এসে দলের সিনিয়র নেতাদের নিয়ে আত্মসমর্পণ করবেন। এই ঘোষণার মধ্য দিয়ে তার ফিরে আসাটা কতটুকু নিশ্চিত, নিশ্চয়ই সেই বিষয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। একমাত্র শেখ হাসিনাই ভালো করে জানেন যে তিনি ফিরবেন কিনা সত্যি সত্যি। কিন্তু তার এই এক ঘোষণাতেই এর মধ্যে অনেকে ভয়ে, আতঙ্কে তার ফিরে আসাটা ঠেকাতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ শুরু করে দিয়েছে। তার স্পষ্ট নমুনা আমরা খুঁজে পাই আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে। তিনি নতুন করে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন, তাকে হত্যা করা হলেও। সেটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম আবার রয়টার্সের রেফারেন্স দিয়ে তারা নিজেদের মতো করে রিপোর্ট করেছে। আল জাজিরাও রিপোর্ট করেছে। আল জাজিরা রিপোর্টে কী বলা হচ্ছে একটু খেয়াল করে দেখুন। এখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার ফিরে আসাটা বাংলাদেশের রাজনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা দিতে পারে। উল্লেখ্য, 2024 সালে তার ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এক গণঅভ্যুত্থান হয়েছিল। ছাত্র নেতৃত্বাধীন সেই আন্দোলন দমনে চালানো প্রাণঘাতী দমনপীড়ন ব্যর্থ হওয়ার পর তিনি দেশ থেকে পালিয়ে যান। শেখ হাসিনা এর আগে
ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় তিনি ফিরে আসবেন। আর রয়টার্সকে তিনি স্পষ্ট করে বলেছেন ডিসেম্বরের মধ্যেই ফিরবেন এবং তার দলের সিনিয়র নেতাদের নিয়ে আত্মসমর্পণ করবেন। এনডিটিভির ওই সাক্ষাৎকারের রিপোর্টটিও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম, গালফ নিউজ, রয়টার্স, জাপানের নিক্কেই এশিয়া, পাকিস্তানের ডন, আরও অনেক গণমাধ্যমও তারা রিপোর্ট করেছিল, এবারও করেছে। কিন্তু কোনো মিডিয়ায় আল জাজিরা যে ধরনের মন্তব্য করলো আর কোথাও আসেনি এ ধরনের মন্তব্য। মানে রাজনীতিকে স্থিতিশীল করার যে প্রচেষ্টা বাংলাদেশে শুরু হয়েছে সেটিতে ধাক্কা লাগবে। তার মানে আল জাজিরা কি বলতে চাইছে? শেখ হাসিনার বিচার করার প্রয়োজন নেই, শেখ হাসিনার দেশে আসার প্রয়োজন নেই। আমরা তো সবাই চাই যে শেখ হাসিনা যদি অপরাধী হয়ে থাকেন তার বিচারটি হোক, তিনি মামলা সরাসরি ফেস করুন। সরকারি পর্যায় থেকেও সেটি বলা হচ্ছে, এবং সেই বলার মধ্যে ডেপথ কতটুকু, গভীরতা কতটুকু, সেটি নিয়েও তো প্রশ্ন উঠেছে। এখন আল জাজিরার এই বক্তব্য নিয়ে কেন খণ্ডন করার চেষ্টা করছে বিষয়টা, যে আন্তর্জাতিকভাবে তার ফিরে আসা ঠেকানোর জন্য একটা প্রচেষ্টা এর মধ্যে শুরু হয়েছে, একটু খেয়াল করুন। সেটা হচ্ছে যে আল জাজিরা যদি শেখ হাসিনার ঘোষণা সম্পর্কে কোনো বিশ্লেষকের মন্তব্য নিয়ে সেটিকে কোট করতো তাদের নিউজের মধ্যে, সেটি গ্রহণযোগ্য ছিল। যে নিউজের মধ্যে তো অনেকেরই ছোটো করে মন্তব্য নেওয়া হয়, সেটি তো নয়। অথবা আল জাজিরার এই বিষয়টি সেটিতে প্রকাশিত কোনো মন্তব্য, প্রতিবেদন হতো বা কলাম হতো, আর্টিকেল হতো, ধরে নিতে পারতাম যে এটি কারোর ব্যক্তিগত প্রতিক্রিয়া, ব্যক্তিগত বিশ্লেষণ। কিন্তু তা তো নয়। আপনারা এই নিউজটি রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরা কন্ডেমড এক্স প্রাইম মিনিস্টার হাসিনার প্লান্স ডিসেম্বর রিটার্ন টু বাংলাদেশ শিরোনামে যে লেখাটি প্রকাশ করেছে, খেয়াল করে দেখুন, এটি নিউজ, সরাসরি নিউজ। সরাসরি কোনো প্রতিষ্ঠানের নিউজের মধ্যে এই ধরনের বক্তব্য যদি আসে, অবশ্যই সেটি আমাদের ধরে নিতে হবে এটি তাদের প্রাতিষ্ঠানিক বক্তব্য। অর্থাৎ এক্ষেত্রে আল জাজিরা তাদের যে চিন্তাধারা, তাদের যেই বক্তব্য সেটি প্রকাশ করেছে। তাহলে কেন করলো? একটা উদাহরণ দিই। আপনাদের নিশ্চয় মনে আছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক এই গণমাধ্যমটি আল জাজিরা, তারা বাংলাদেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয় সেটিকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া থামিয়ে দিতে তারা সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। এটা সত্য কথা, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় কিছু কিছু প্রশ্ন অভিজ্ঞ মহল থেকে উঠেছে, কিন্তু তারা কিন্তু বিচার প্রক্রিয়া একেবারে থামিয়ে দিতে বলেনি। আল জাজিরাতে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বা যাদের ফাঁসি হয়েছে তাদের সবাইকে ইসলামিক স্কলার হিসেবে উল্লেখ করতো। ওই সময় বাংলাদেশে যুদ্ধাপরাধী বিচারের যে সময়টি চলছিল সেই সময়ে অভিযুক্তদের ইসলামিক স্কলার হিসেবে তুলে ধরতো। তার মানে আন্তর্জাতিক বিশ্বে এই গণমাধ্যমটি এই মেসেজ দেওয়ার চেষ্টা করছিল যে বাংলাদেশে যুদ্ধাপরাধের নামে যে বিচারটি হচ্ছে এটি আসলে তা নয়, এটি ইসলাম বিদ্বেষী মনোভাব থেকে ইসলামী পণ্ডিতদের হত্যা করা হচ্ছে। পাকিস্তানও ইসলামের দোহাই দিয়ে গণহত্যা চালিয়েছিল। আল জাজিরার সাথে তখন কাদের কানেকশন ছিল আমরা খুব ভালো করে জানি। তবে আল জাজিরা আবার শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা নিয়ে যে রিপোর্টটি করেছে রয়টার্সের বরাতে, সেখানে আবার বলছে শেখ হাসিনার ফিরে আসাটা ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে সহায়তা করতে পারে, যা তাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের কারণে কিছুটা টানাপোড়েনের মুখে পড়েছিল বাংলাদেশের সাথে। একথাও স্বীকার করছে যে একাধিক মেয়াদে শেখ হাসিনার 20 বছরের শাসনকাল, একাধিক মেয়াদে আসলে তো 15.5 বছর ছিল, যাও বলা হচ্ছে যে একাধিক মেয়াদে শেখ হাসিনার 20 বছরের শাসনকাল বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছে। এর ফলে লাখ লাখ মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছে এবং দেশটি তৈরি পোশাক রপ্তানিতে বিশ্ব দরবারে এক শক্তিশালী অবস্থানে উন্নীত হয়েছে। অবকাঠামো ও উন্নয়নের ক্ষেত্রে তার যুগান্তকারী অর্জনগুলো একনায়কতন্ত্রের দিকে দ্রুত ধাবিত হওয়া, রাজনৈতিক ভিন্নমতকে পরিকল্পিতভাবে দমন এবং কারচুপির নির্বাচনের মতো বিষয়গুলোর আড়ালে ঢাকা পড়ে গেছে। একথা সত্য, শেখ হাসিনার 15.5 বছরের শাসন আমলে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে তার অনেক কিছুই ওই সরকারেরই নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, নানান ধরনের অপকর্মের কারণে তার অনেক কিছুই ম্লান হয়ে গিয়েছিল আমাদের অনেকের কাছেই, সত্য কথা। আল জাজিরা আবার তার রিপোর্টে সরকারের বক্তব্য, বাংলাদেশ সরকারের একটি বক্তব্যকে তুলে ধরেছে আওয়ামী লীগের রাজনীতিকে কেন্দ্র করে। কয়েকদিন আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ
একটি অনুষ্ঠানে বললেন যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, তার দাফন হয়েছে দিল্লিতে, সেটি এখানে তুলে ধরা হয়েছে। তো যদি দাফন হয়েই থাকে, আল জাজিরার মতন প্রতিষ্ঠান কেন শেখ হাসিনার ফেরা ঠেকাতে তারা উপযাজক হয়ে এই ধরনের মন্তব্য করছে যে তিনি ফিরলে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে পড়বে? এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বারবার ভারত সরকারের কাছে দাবি জানানো হয়েছে, ভারত সরকার তা প্রত্যাখ্যান করেছে। তো ভারত সরকার প্রত্যাখ্যান করেছে বা মৌন রয়েছে, এটিও সত্য কথা, কিন্তু শেখ হাসিনা তো ফিরতে চাইছেন। তো শেখ হাসিনা যদি ফিরতে চান আর সরকারও যদি নিজ থেকে ভারত সরকারের কাছে বারবার তাকে ফেরত চেয়ে থাকে, তাহলে আল জাজিরাকে তার ফেরা ঠেকাতে কেন শুরুতে এই ধরনের মন্তব্য করছে? বাস্তবতা হচ্ছে যুদ্ধাপরাধের বিচারে যে এক্সাম্পলটি আপনাদের সময় তুলে ধরলাম আল জাজিরার ক্ষেত্রে, সেটিকে কেন্দ্র করে আমরা জানি যে আন্তর্জাতিক এই গণমাধ্যমটির সাথে বাংলাদেশে জামায়াতে ইসলামীর একটি ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, বা তারা লবিস্ট হিসেবে আল জাজিরাকে ব্যবহার করেছে। ঠিক এখনও আল জাজিরা সেই কাজটি করছে জামায়াত বা এনসিপির পক্ষ হয়ে, এটি আমার ধারণা। এবং এ কথাও তো সত্য, আমি শুরু থেকেই বলে আসছি যে শেখ হাসিনা ফেরত আসুন এটি ইউনূস সরকার চায়নি, এনসিপি এখনও চায় না, জামাত চায় না, সম্ভবত সরকারও, বিএনপি সরকারও চায় না। যা কিছু বলা হচ্ছে তার ক্ষেত্রে সবই কেবল রাজনৈতিক বাগাড়ম্বর। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।